নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এবং জামশেদপুরের আইএসএল এর হাড্ডাহাড্ডি ম্যাচ নিয়ে। কারণ জামশেদপুর শুরুটা খুব ভালো করেছে, কিন্তু ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত সিঙ্গেল একটা পয়েন্টও পায়নি। তিনটে ম্যাচেই হেরেছে এবং দুটো দলেরই কিন্তু বর্তমানে ভারতীয় কোচ। তো দুই ভারতীয় কোচের আমরা লড়াই দেখতে পাবো, দুই দলের লড়াই দেখতে পাবো। দু দলের বেস্ট প্লেইং 11 কি, কোন দল কতটা এগিয়ে, কাদের জেতার সম্ভাবনা কতটা বেশি, সমস্তটা নিয়েই কিন্তু কথা বলবো আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্টবেঙ্গল এবং জামশেদপুর মানেই কিন্তু আমরা সবসময় একটা হাড্ডাহাড্ডির লড়াই একদম শেষ মিনিট পর্যন্ত দেখে আসি। তো সেরকমই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে 5ই অক্টোবর বিকেল 5টা থেকে। বিকেলের দিকে কিন্তু ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল, এবং ইস্টবেঙ্গলের কিন্তু এটা অ্যাওয়ে ম্যাচ, জামশেদপুর কিন্তু হোম ম্যাচ হিসাবে খেলবে। বর্তমানে পয়েন্ট টেবিল অনুযায়ী জামশেদপুর কিন্তু পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে রয়েছে। 3টে ম্যাচ থেকে তারা 6টা পয়েন্ট পেয়েছে, আর ইস্টবেঙ্গল তো 13তে রয়েছে, 3 ম্যাচ থেকে 0 পয়েন্ট পেয়েছে। আমরা যদি দুটো দলের হেড টু হেড এর রেকর্ড নিয়ে কথা বলি, তো আইএসএল এর টোটাল কিন্তু দুটো দল 8 বার মুখোমুখি হয়েছে। 3 বার জামশেদপুর জিতেছে, 2 বার ইস্টবেঙ্গল জিতেছে, আর 3টে ম্যাচ কিন্তু ড্র হয়েছে। এবং দুটো দলই কিন্তু 8টা করে টোটাল গোল করেছে এই 8 বার দেখা হওয়াতে। তো দেখতে গেলে মোটামুটি খাতায় কলমে ওই একই রকমের লড়াই হয়, একই রকমের ফুটবল খেলে। লাস্ট সিজনে মনে থাকবে যেটা ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলেছিল, আউটস্ট্যান্ডিং ম্যাচ কিন্তু ওয়াইবিকে স্টেডিয়ামেতে হয়েছিল। পরবর্তী ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল জিততে পারেনি এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। আর খালেদ জামিল যেভাবে তার দলকে তৈরি করেছে, দলে বড় কোনো নাম নেই, বড় কোনো প্লেয়ার নেই, খুব দামি প্লেয়ার নেই, তারপরেও দল কিন্তু একটা ভালো ফুটবল উপহার দিচ্ছে। মুম্বাইয়ের মতন দল অনেক বেশি শক্তিশালী, তাদেরকে হারিয়েছে এবং তাদের খেলার মধ্যে কিন্তু একটা অন্য রকমের মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটা প্লেয়ার কিন্তু শেষ মিনিট পর্যন্ত লড়াই করছে। হয়তো খুব বেশি তারা বল পজিশন রাখতে পারে না, খুব বেশি কিন্তু তারা চান্স ক্রিয়েট করতে পারে না, কিন্তু মূল্যবান সময় মূল্যবান গোলগুলো করে কিন্তু 3 করে 6টা পয়েন্ট কিন্তু 3টে ম্যাচে পেয়ে গেছে। তো ইস্টবেঙ্গল অন পেপার অনেক বেশি শক্তিশালী দল হলেও কিন্তু প্লেয়ারদের মধ্যে সব থেকে যেটা খারাপ জিনিস, ফিটনেসের অবস্থা খুবই খারাপ এবং তাদের জেতার কোনো মানসিকতা নেই। যে যা বল পাচ্ছে সে তার মতন খেলছে, কোনো রকম ভাবে পাসিং ফুটবলে আমরা দেখতে পাচ্ছি না। গোল করছে কিন্তু গোল ধরে রাখতে পারছে না, ডিফেন্সের একটা জঘন্য অবস্থা। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু দুটো দলই এই ম্যাচটা থেকে পয়েন্ট পেতে চাইবে। এবং জামশেদপুর তারা কেন পয়েন্ট পেতে চাইবে, তারা কিন্তু পয়েন্ট টেবিলে সেক্ষেত্রে ভালো জায়গায় থাকার জন্য। আর ইস্টবেঙ্গলকে ভাই ঘুরে দাঁড়াতে হবে, এইভাবে চলতে পারে না। কোচ পরিবর্তন হয়েছে, কোচ পরিবর্তন হওয়ার সাথে সাথে দেখা যাক টিমের মানসিকতার কতটা পরিবর্তন হয়। যেরকমটা প্র্যাকটিস থেকে আপডেট আসছে, প্রতিটা প্লেয়ারই বলছে আমরা সেরা খেলবো, নিজেদের সেরাটা দিয়ে খেলবো, কিন্তু ওই মুখে বলা আর মাঠে গিয়ে খেলার মধ্যে তো তফাৎ রয়েছে, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। এবার ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো খবর রয়েছে, একটা খারাপ খবর রয়েছে। সাউল ক্রেসপো সে ফিরছে এই ম্যাচের জন্য, এটা যেরকম ভালো খবর। ডিয়ামান্টাকোস এই ম্যাচের জন্য নেই বললেই চলে, তো সেটা কিন্তু খারাপ খবর। সেক্ষেত্রে একজন কম বিদেশিকে নিয়ে খেলতে হবে এই জামশেদপুরের মতন শক্তিশালী দলের বিরুদ্ধে। এবং জামশেদপুরের দলে যেরকম বিদেশি প্লেয়ারগুলো রয়েছে, স্টিফেন এজে রয়েছে, লার্জার ক্রিস্কোভিচের মতন প্লেয়ার রয়েছে, রাই টাচিকাওয়া রয়েছে, হাবি রয়েছে, আপফ্রন্টের দিকে তাকালে জর্ডান মারে এবং সিবেরিও টোরো। তো এতজন বিদেশি প্লেয়ার তাদের অ্যাভেলেবেল, সেখানে ইস্টবেঙ্গলের একজন বিদেশি প্লেয়ার কিন্তু কম নিয়ে খেলতে হবে। ক্লেটন সিলভাকে এখনো পর্যন্ত তার ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে না। এবার যেটা জামশেদপুর দলের মেন শক্তিশালী জায়গা হচ্ছে তাদের ডিফেন্স ভাই যথেষ্ট ভালো করছে। স্টিফেন এজে তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এর আগেও স্টিফেন এই জামশেদপুরের দলের হয়ে খেলে গেছে, এখনো খেলছে। দেখে মনে হচ্ছে না যে এতদিন সে আইএসএল এর মধ্যে ছিল না, খুব ভালো সে খেলছে। এবং মাঝমাঠে হাবি যেভাবে চান্স ক্রিয়েট করছে, যেভাবে সামনে বল বাড়াচ্ছে, অসাধারণ কিন্তু হাবি খেলছে। হাবিকে ভাই আটকাতে হবে, হাবিকে আটকানোর গুরু দায়িত্বটা থাকবে কিন্তু সৌভিক চক্রবর্তীর উপর। তাকে ভাই আটকাতেই হবে, সে যেরকম ভাবে খেলছে। এবং এই জামশেদপুর দলের আরো দুটো প্লেয়ার কিন্তু দারুণ পারফরমেন্স করছে। সৌরভ দাস একদম
আনকোড়া প্লেয়ার বলা যায়, সেরকম ভাবে কোনো দলই খুব ভালো সুযোগ না করতে পারলেও জামশেদপুরে ভাই খালিদের কাছে এসে আলাদাই সৌরভ ফুটবল খেলছে। মোহাম্মদ সানান তাকে দেখে রীতিমতন ভয় লাগে। সে যেরকম ভাবে উইং বরাবর স্পিডে অপারেট করে, চান্স ক্রিয়েট করে, অ্যাসিস্ট করার চেষ্টা করে ভাই, এবং গোলও করতে পারে। সানানের উপর আলাদা করে নজর রাখতে হবে। এছাড়া ইমরান খান দুটো উইংয়েই খেলতে পারে, যেরকম ভাবে এটাকে সাহায্য করছে ইমরান খান নেমে এসে ডিফেন্স মাঝ মাঠে সাহায্য করছে ভাই। ইমরান খানের জন্য এই সিজনটা আলাদাই যাচ্ছে, দারুণ পারফরমেন্স কিন্তু ইমরান খানের হচ্ছে। তো মাঝ মাঠটাকে মূলত ইস্টবেঙ্গলে যেটা করতে হবে, মাঝ মাঠের খেলাটাকে ঘাঁটতে হবে। সৌরভের উপর কিন্তু সেক্ষেত্রে মাধি তালাল বারবারই কিন্তু সৌরভের উপর প্রেসার করবে, আমরা বুঝতেই পারছি। আর অপর দিকে কিন্তু সৌভিক চক্রবর্তীকে দিয়ে কিন্তু একদম বোতলবন্দি করে দিতে হবে হাবিকে যদি আটকে দেওয়া যায়, জামশেদপুরের খেলাকে কিন্তু একদম ভেস্তে দেওয়া যাবে এবং আমরা বেশ কিছু ডুয়েল দুর্দান্তভাবে দেখতে পাবো। তো সেক্ষেত্রে সিবেরিও টোরো, যে কিন্তু লাস্ট সিজন ইস্টবেঙ্গলে খেলে গেছে, সিবেরিও টোরো যেরকম ভাবে বক্সের উপরে এসে প্রেস করে এবং প্রেসিং করে পেনাল্টি আদায় করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে আনোয়ার আলীর সঙ্গে কিন্তু একটা ভালো আমরা লড়াই দেখতে পাবো। এছাড়া কিন্তু স্টিফেন এজে দারুণ ডিফেন্ডার, তার বডি স্ট্রাকচার খুবই ভালো, হাইটটা খুবই ভালো, এরিয়াল বলে গিয়ে গোল করতে পারে। সেখানে কিন্তু ক্লেটন সিলভারও দায়িত্ব থাকবে স্টিফেন এজেকে বারবার বিট করা এবং গোলের চান্স ক্রিয়েট করা। এবং আরও একটা লড়াই কিন্তু খুব ভালোভাবে হবে জর্ডান মারের সঙ্গে মাধি তালাল, এই লড়াইটাও কিন্তু দুর্দান্তভাবে জমবে। তো এবার যদি আমরা দুটো দলের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, প্রথমে হোম টিম জামশেদপুরের কথা বললে, জামশেদপুরের গোলের তলায় কিন্তু অবশ্যই সেক্ষেত্রে আমরা অ্যালবিনো গুমসকে দেখতে পাবো 4-4-2 ফরমেশনে। ডিফেন্ডার প্লেয়ার হিসেবে প্রতীক চৌধুরীর সঙ্গে স্টিফেন এজে, সাইড ব্যাকে উভেসের সঙ্গে কিন্তু এক্ষেত্রে যে প্লেয়ার খুব ভালো খেলছে আশুতোষ মেহতা, তার কথা বলতেই হয়, তাকেই প্রথম থেকে দেখতে পাবো। মাঝ মাঠে সৌরভ দাসের সঙ্গে হাবি এবং সাইডে উইং ব্যাক হিসাবে কিন্তু মোহাম্মদ সানানের সঙ্গে ইমরান খান, আর আপ ফ্রন্টে জোড়া স্ট্রাইকার সিবেরিও এবং জর্ডান মারেকে দিয়ে শুরু করাবে। আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বিনো জর্জ কিন্তু তার দলকে কিছুটা 4-2-3-1 এই ফরমেশনে খেলাতে পারে। গোলের তলায় দেবজিৎ মজুমদার, ডিফেন্স লাইনে হেক্টর আনোয়ার এবং সাইড ব্যাকে কিন্তু মার্ক জোয়ের সঙ্গে প্রভাত লাগড়া, মাঝ মাঠে সৌভিক চক্রবর্তীর সঙ্গে সাউল ক্রেসপো, অ্যাটাকিং রোলে কিন্তু মাধি তালাল, উইংয়ে ভিষ্ণু এবং মহেশকে দিয়ে শুরু করানো, আর আপফ্রন্টে ক্লেটন। এই জুটিটা যদি ঠিকঠাকভাবে ক্লিক করে তো তাহলে কিন্তু অবশ্যই ভালো ভালো গোলের চান্স ক্রিয়েট হবে। এবার যেভাবে দুটো দলই কিন্তু বলতে গেলে খুব ভালো ফুটবল খেলতে পারছে না, হ্যাঁ জামশেদপুর পয়েন্ট পেলেও জামশেদপুরের উপর কিন্তু ইস্টবেঙ্গল ডমিনেট করতে পারবে, কারণ ইস্টবেঙ্গলের কাছে সেরকম প্লেয়ার রয়েছে। কিন্তু ওই যেটা বললাম, মানসিকতা আনতে হবে যে আমরা জিতবো, আমরা লড়াই করব। ওই 50-60 মিনিটের পর পুরো গেম ছেড়ে দিলে হবে না। আর সাইড ব্যাকদের কিন্তু যথেষ্ট ভালো খেলতে হবে, কারণ রাইট আচিকাওয়ার মতন প্লেয়ার পরবর্তী সময় নামবে, যে কিন্তু প্রচন্ড পরিমাণে উইংয়ের প্লেয়ারদের উপর চাপ রাখে এবং সাইড ব্যাকদের উপর চাপ রাখে। সেই জায়গাটা সিবেরিও টোরোকে খুব সাবধানে ফাউল করতে হবে বা খুব সাবধানে আটকাতে হবে। হেক্টর যদিও সেই কাজটা ভালো করতে পারবে, তবুও সিবেরিও টোরোর উপর নজর রাখতে হবে এবং বিশেষত হাবির খেলাটা ভাই নষ্ট করতে পারলে ইস্টবেঙ্গল কিন্তু সহজেই এই ম্যাচ থেকে 3 পয়েন্ট পেতে পারে। তো এই ম্যাচে তোমাদের মতে কোন দলটা বেশি শক্তিশালী লাগছে অন পেপার বাদ রেখে, তো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।